ক্রোমোসোমসকে বা মাইক্রোবসকে ডিফাইন করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এরা or they are type of an organism that is too small to see in naked eye. খালি চোখে, হ্যাঁ, কোনো প্রকার ম্যাগনিফিকেশন ছাড়া, কোনো প্রকার জুমিং ছাড়া আমরা যদি দেখতে চাই এদেরকে দেখতে পারবো না। তাহলে আমাদের এখানে মাইক্রোবস কারা দাঁড়াচ্ছে, যে মাইক্রোবস এর গ্রুপ টাইপ অফ অর্গানিজমস দ্যাট আর সো স্মল টু সি ইন নেকেড আই, মাইক্রোস্কোপে দেখতে হবে। মাইক্রো অর্গানিজমের মধ্যে ভাগ করা হয়েছে তাদেরকে ইউজুয়ালি 2 বা 3 ভাগে। আমরা যদি প্রথম ভাগটা দেখি, ব্যাকটেরিয়া, তারা হচ্ছে প্রোক্যারিওট বলা হচ্ছে, যাদের নিউক্লিয়াস ইজ নট ডেভেলপড। আরেকটা হচ্ছে যে ইউক্যারিওটা। ইউক্যারিওটা কারা, যাদের ডেভেলপড নিউক্লিয়াস আছে। এর মধ্যে কারা কারা, ফানজাই, আর্কিয়া, তারপরে হচ্ছে তোমার এলগি, প্রোটোজোয়া, ওয়ার্ম। আচ্ছা, মোস্ট অফ দেম হ্যাভ আ ডেভেলপড নিউক্লিয়াস। ক্যারিওটা যে কথাটা আসছে, ক্যারিওটা, এই ক্যারিওটা কথাটার মানে হচ্ছে যে ক্রোমোসোম সেট, নাম্বার অফ ক্রোমোসোম সেট। যদি দেখে থাকো প্রোক্যারিওট যারা, তাদের ক্রোমোসোম সেট একটাই, কিন্তু সেটা অনেক বেশি, মানে এটাকে কি বলে, সিম্পল, নট দ্যাট মাচ কমপ্লেক্স। বাট যারা ইউক্যারিওটা, হ্যাঁ, ইউক্রোমোসোম যে এটা, ইউক্রোমোসোমের স্টেটটা হচ্ছে যে একটু কমপ্লেক্স এবং ডেভেলপ রাদার দেন প্রোক্যারিওটস। সবাই মিউট করে নাও, কেম গান শুনতেছে, কথা বোঝা যাচ্ছে না। মিউট করে দিচ্ছি। স্যারের সাথে আরো কেউ কথা বলতেছে, এর জন্য আমি কিছু বুঝতে পারতেছি না। একজন গান শুনতেছে বাসায়, সে গানটা শোনা যাচ্ছে, এটা কে? সবাইকে মিউট করে রাখতে বলো, স্যারের ভয়েসের সাথে আরো ভয়েস আসতেছে। আমি মিউট করে দিচ্ছি। স্যার, স্যার, হ্যাঁ, বলো, চারজন বলো। কিছুই শুনতে পাচ্ছে না। রবীন্দ্রচন্দ্র দাস, আয়েশা সিদ্দিকা, ওয়েট করতে তারেক বলো, রহমান, উম্মে মুনিয়া। কারণ তারা মাত্র আসছে, এই মাত্র আসছে, হঠাৎ করে এখন আসলে তো শুনতে পাবে না। মাত্র না স্যার, এরা আগে থেকেই আসছে। আমি তো এখন এডিট করলাম ওদেরকে। আমি সবাইকে মিউট করে দিই। ওকে, এখন ঠিক আছে। আমি আবার শেয়ার স্ক্রিনে যাচ্ছি। হ্যাঁ, দেন হচ্ছে যে মাইক্রোবসদের তোমার পাশে ফিগারটা দেখে তোমরা চিনতে পারতেছো যে ভাইরাস হচ্ছে বাকি সবগুলোর চেয়ে আলাদা। ভাইরাসটাকে আমি সবগুলো আলাদা রাখলাম, কারণ হচ্ছে যে দে আর নট সেলুলার, দে আর নন সেলুলার ইনফেকশাস পার্টিকেল, হ্যাঁ, বাট দে আর স্টিল রিগার্ডেড অ্যাজ মাইক্রো অর্গানিজমস। তাহলে আমরা এখানে যদি ডিভাইড করার চেষ্টা করি মাইক্রোবসকে, তারা হচ্ছে যে মোটামুটি 2 ধরনের। একটা হচ্ছে সেলুলার, অ্যানাদার ওয়ান ইজ আনসেলুলার অর নন সেলুলার। হ্যাঁ, সেলুলারের মধ্যে ভাগে পড়ে যাচ্ছে যেগুলো তোমার প্রোক্যারিওট এবং ইউক্যারিওট, এবং যেগুলো নন সেলুলার সেখানে পড়ে যাচ্ছে শুধু ভাইরাস। তো অ্যাজ এ হোল আমরা যদি ডিফাইন করার চেষ্টা করি যে মাইক্রোবায়োলজি কি, মাইক্রোবায়োলজি হবে যে স্টাডি অফ মাইক্রো অর্গানিজমস, হ্যাঁ, যারা, তাদেরকে আমরা খুব ছোট খালি চোখে দেখতে পাই না। দেন তোমরা যদি সাইজ কম্পারিজনটা দেখার চেষ্টা করো, যে অ্যাটম সাইজ থেকে একদম বিগ একটা সেল পর্যন্ত যদি আমরা মাইক্রোবসের সাইজটা কম্পেয়ার করে থাকি, দেন হবে সবচেয়ে ছোট আসবে অ্যাটম। অ্যাটমের সাইজ কতটুকু দাঁড়াবে, 0.1 ন্যানোমিটার, যেটা সবচেয়ে ছোট পার্টিকেল যদি আমরা চিন্তা করি, সেদিক দিয়ে কয়েকটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মিলে একটা অ্যাটম গঠন করে, এবং সেটাই সবচেয়ে ছোট সাইজে। এখানে আমরা যদি এই সাইজ কম্পারিজনে দেখার চেষ্টা করি, দেন তার চেয়ে যদি একটু বড়তে যাই, দেখো কার্বন C60 ফুলারিন, এটা কার্বনের একটা অ্যাটম, কার্বনের একটা মলিকুল। এই মলিকুলটা আসলে মোটামুটি এটা থেকে ন্যানো ফাইবার বা ন্যানো টিউব, এটার ধারণাটা আসছে। এই C60টাকে, এটাকে যদি আমরা গোল না করে সিলিন্ডার আকৃতি দিই, সেটার নাম হয়ে যাবে কার্বন ন্যানো টিউব। দেন তার চেয়ে একটু বড়, মানে এটা জাস্ট সাইজ কম্পারিজন বোঝার জন্য আমি এখানে দিছি। দেন একটু এতে দেখো ট্রাইগ্লাইসারাইড, যেগুলো আবার লিপিডস, টিজি, যাদের একটা পজিটিভ হেড এবং একটা নিউট্রাল হেড আছে, যে দেখতে পাচ্ছ লিপিড, আমাদের যে মেমব্রেন স্ট্রাকচারগুলো গঠন করে ফসফোলিপিডস, সেটা একটু বড়। তার চেয়ে আরেকটু সাইজে বড় হচ্ছে যে প্রোটিন। সেই প্রোটিনটা 1 ন্যানোমিটার এবং 10 ন্যানোমিটারের মাঝামাঝি। হ্যাঁ স্যার, এর চেয়ে বড় প্রোটিন নাই, এর চেয়ে বড় প্রোটিনও আছে, কিন্তু স্টিল আমরা অ্যাজ এ হোল যদি কম্পেয়ার করার চেষ্টা করি, প্রোটিনটা, সকল প্রোটিন 1 to 10 ন্যানোমিটারের মাঝখানে পড়ে। দেন তার চেয়ে একটু বড় আমাদের মাইক্রোবস চলে আসছে। এখান থেকে আসলে মাইক্রোবসের সাইজ শুরু।
সেটা হচ্ছে যে কি পোলিও ভাইরাস, সর্বনিম্ন ছোট সবচেয়ে ছোট সাইজের, সেটা হচ্ছে কতটুকু 10 ন্যানোমিটারের চেয়ে একটু বড়, অলমোস্ট তোমরা বলতে পারো এটা 20 to 30 ন্যানোমিটারের পোলিও ভাইরাস। দেন তার চেয়ে আরেকটু বিগার হচ্ছে যে ফ্লু ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসগুলো। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অলমোস্ট সেম সাইজেরই হচ্ছে যে করোনা ভাইরাস বা আরো আদার্স যে তোমার রেসপিরেটরি ভাইরাসগুলো আছে, সেগুলো ইউজুয়ালি একটু সাইজে বড় হয়ে থাকে, যেটা আমরা 100 ন্যানোমিটার সাইজে ডিফাইন করতে পারি। আদার্স ধরো স্মল পক্স ভাইরাস, হ্যাঁ, আরো যে ভাইরাসগুলো আছে এগুলো সবগুলো 10 to 100 বা 150 ন্যানোমিটারের মধ্যে পড়ে যায়। তুমি বুঝতেই পারতেছো এরা খুবই ছোট, ন্যানোমিটার তো আসলে খুবই মানে একটা স্মল প্যারামিটার, 10 to the power -9 মিটার 1 ন্যানোমিটার ইকুয়াল টু। দেন এরপরই আসলে আমাদের অর্গানেলিগুলা কি কি আছে, মাইটোকন্ড্রিয়া। দেখো অলমোস্ট একটা মজার বিষয় হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া এবং ব্যাকটেরিয়া দেখো অলমোস্ট সেম সাইজ, প্রায় 1 মাইক্রোমিটার। এবং ভাইরাসগুলো দেখতে পাচ্ছ তোমরা এই ব্যাকটেরিয়া এবং মাইটোকন্ড্রিয়া এদের চেয়েও ছোট। তো সেদিক দিয়ে চিন্তা করলে সেল তার চেয়ে আরেকটু বড়। কোন সেল? রেড ব্লাড সেল, যেটা রেড ব্লাড সেল মোটামুটি মাইক্রোমিটার আমরা ন্যানোমিটার থেকে কিন্তু মাইক্রোমিটারে চলে এসেছি। মাইক্রোমিটার সাইজটা কত? 10 to the power -6 মিটার। 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু 10 to the power -6 মিটার। মাইক্রো অর্গানিজমের এখানেই সমাপ্তি, কিন্তু এরপর থেকে আমরা অ্যানিমেল সেল, প্লান্ট সেল এগুলো কম্প্যারিজনগুলো দেখতে পাচ্ছি যে আসলে তারপর ইউক্যারিওটিক সেলগুলো এখানে দেখা যাচ্ছে। তোমরা যদি এদেরকে দেখার চেষ্টা করো, হ্যাঁ, হুইচ ওয়ান উইল বি ভিজিবল বাই হুইচ মাইক্রোস্কোপ, কোনটাকে আমরা কোন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবো? দেখো অ্যাটম দেখার জন্য মাইক্রোস্কোপ এখানে দেওয়া হয় নাই, যদিও আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ফুলারিন ন্যানোটিউব ন্যানো বল যেটা ফুটবল টাইপ সেটা দেখতে পাবো, লিপিড দেখতে পাবো, প্রোটিন দেখতে পাবো, ভাইরাসও দেখতে পাবো। ওকে, বাট লাইট মাইক্রোস্কোপ দিয়ে আমরা কতটুকু দেখো মাইটোকন্ড্রিয়া দেখতে পাবো, ব্যাকটেরিয়া দেখতে পাবো। ওকে, দেন হচ্ছে যে আমরা অ্যানিমেল সেল পুরোপুরি খুব ভালোভাবেই দেখতে পাবো লাইট মাইক্রোস্কোপ দিয়ে, বাট তার চেয়ে যেগুলো ছোট সেগুলো আমরা ইজিলি দেখতে পাবো না। মজার ব্যাপার হচ্ছে এখানকার কোনোটাই আমরা কি দিয়ে দেখতে পাবো না, খালি চোখে দেখতে পাবো না। সো দ্যাটস ওয়াই উই ক্যান টার্ম অল এজ এন মাইক্রো পার্টিকেলস। এদের মধ্যে যারা লিভিং, যাদের জীবন আছে, আমরা এদেরকে বলবো মাইক্রো অর্গানিজমস। তাহলে এটা থেকে তোমাদের সাইজ কম্পারিজনটা আশা করি তোমাদের কাছে একটু ক্লিয়ার হয়েছে যে আমরা কিভাবে মাইক্রোবসের সাইজটা কম্পেয়ার করতে পারি। ওকে, দেন আসো হিস্ট্রি যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে মাইক্রোবায়োলজির হিস্ট্রি একদম প্রথম দিকে আসবে রবার্ট হুকের নাম। যে উপরে দেখো গুগলের একটা ডুডল আমি দেওয়ার চেষ্টা করছি, তার আসলে সর্বপ্রথম আবিষ্কৃত সিম্পলেস্ট ফর্ম অফ দ্য মাইক্রোস্কোপ কিভাবে কাজ করতো। এখানে এই মাইক্রোস্কোপের একটা ফিগার দেওয়া আছে। এই মাইক্রোস্কোপটা তোমাকে ধরতে হইতো একদম চোখের কাছে নিয়ে এসে, একদম এভাবে ধরতে হইতো। এভাবে ধরলে আমরা মাইক্রোস্কোপটাকে এই কয়েক গুণ, 10 থেকে ধরো 100 গুণ আমরা করে বিবর্ধন বা জুম করে ম্যাগনিফিকেশন করে দেখতে পেতাম। হ্যাঁ, সে এটাতে এই মাইক্রোস্কোপ দিয়ে তোমার রেইন ওয়াটার বা বৃষ্টির পানিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করছিল, ব্যাকটেরিয়া স্পোরের উপস্থিতি লক্ষ্য করছিল সায়েন্টিস্ট রবার্ট হুক। এখন আমরা যদি দেখি যে সায়েন্টিফিক মেথড কিভাবে কাজ করে, এটাও একটা ইনিশিয়ালি ডেভেলপমেন্টের একটা প্রসেস। মাইক্রোবায়োলজি ডেভেলপমেন্ট করতে গিয়ে আসলে প্রচুর এক্সপেরিমেন্ট করতে হচ্ছে সায়েন্টিস্টদেরকে। প্রথমে থিওরি দিতে হয়েছে, দেন এক্সপেরিমেন্ট করে সেগুলোকে প্রুফ অথবা ডিসপ্রুফ করতে হয়েছে। তো সেটা করতে গিয়ে যে মেথডটা ডেভেলপ হয়েছে এটাকে আমরা বলি দিস ইজ নোন এজ সায়েন্টিফিক মেথড। সেটার জন্য তোমাকে ফার্স্টে যে প্রসেসটা করতে হবে সেটার নাম হচ্ছে যে ইউ হ্যাভ টু ডু অবজারভেশন। তোমাকে একটা ন্যাচারাল ফেনোমেনা অথবা তো আমরা যদি বলি তোমাকে একটা মানে প্রাকৃতিক ঘটনা, প্রকৃতিতে ঘটতেছে এরকম একটা ঘটনা কি করতে হবে? অবজার্ভ করতে হবে যে হ্যাঁ নেচারে দিস থিংস আর হ্যাপেনিং ইন নেচার। দেন অবজার্ভ করার পর সেই ঘটনাটা সম্পর্কে তোমার একটা ভ্যালিড কোশ্চেন দাঁড়া করাতে হবে যে না এই ব্যাপারটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কোথায় হচ্ছে। 3টা স্থান, কাল, পাত্র। ওকে, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে আর কোথায় হচ্ছে। দেন ফাইনালি তোমাকে এই অবজারভেশন অন দ্য বেসিস অবজারভেশন এবং কোশ্চেন এটার বেসিসে তোমাকে একটা হাইপোথেসিস দিতে হবে। যে কি হাইপোথেসিসটা কি? যে হ্যাঁ এই ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে আমি এভাবে এক্সপ্লেন করতে পারবো। তোমার একটা থিওরি দেওয়া। ওকে, এই থিওরি যদি তোমার তারপর এই থিওরি দেওয়ার পর তোমার শুরু হবে ডেটা কালেকশন। যে তোমাকে এটার এগেনস্টে তোমাকে প্রচুর ইনফরমেশন বা ডেটা কালেক্ট করতে হবে। ডেটা এবং ইনফরমেশন কালেক্ট করা হয়ে গেলে দেন তোমাকে কিছু হাইপোথেসিস টেস্ট করতে হবে। হ্যাঁ, তোমার হাইপোথেসিসটা ট্রু হতে পারে, একদম ফুল প্রুফ হয়ে গেল, দেন এটা তোমার দাঁড়ায় যাবে একটা তোমার সায়েন্টিফিক থিওরিতে, যেটা তুমি প্রুফ করলা বিভিন্ন প্রকার অবজারভেশন এবং ডেটা কালেকশনের মাধ্যমে। বাট ইফ ইট কেম আউট ফলস, বা এটা যদি তোমার মিথ্যা হয়ে যায়,
তাতেও কোনো প্রবলেম নাই, তোমাকে নতুন করে আবার দেখো এই হায়ারার্কিতে আবার প্রবেশ করতে হবে, আবার এটা হয় নাই, হ্যাঁ দেন আরেকটা। আমরা এভাবেই আসলে সায়েন্টিফিক মেথড আসলে এস্টাবলিশ হয়। একদম শুরুর দিকে মাইক্রোবায়োলজি যখন স্টাডি করা শুরু হয়েছিল, সবাই দিচ্ছিল থিওরি, সবাই মনে করতেছিল যে আমি মনে করি এটা, ও মনে করে ওইটা, এগুলো নিয়ে প্রচুর প্রবলেম হচ্ছিল, কারণ কারোটা কেউ বিশ্বাস করতেছিল, কারোটা কেউ বিশ্বাস করতেছিল না। তখনই চলে আসলো আসলে কিভাবে আমরা এটাকে টেস্টিফাই করতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে যে আমরা যদি মাইক্রো অর্গানিজমের অরিজিন দেখতে চাই, যে আসলে পৃথিবী সৃষ্টির শুরু থেকে যখন থেকে আসলে মাইক্রো অর্গানিজমগুলো পৃথিবীতে কি করলো, তোমার পৃথিবীতে আসলো, পৃথিবীতে তাদের অস্তিত্ব শেয়ার করলো, দেন তোমরা যদি দেখো এখানে ব্যাকটেরিয়া লাইক অর্গানিজমস মে হ্যাভ এক্সিস্টেড অন আর্থ অ্যাবাউট 3.5 বিলিয়ন ইয়ার্স। আমরা যদি নিচে টাইম স্কেলটা দেখার চেষ্টা করি, তোমরা যদি একটু এই করে দেখো যে প্রবাবল অরিজিন অফ আর্থ, এটা মনে করা হয় যে প্রায় 15 বিলিয়ন ইয়ার্স এগোতে পৃথিবী সৃষ্টির বা পৃথিবীর অরিজিন চিন্তা করা হয়। দেন দেখো 15 বিলিয়ন ইয়ার্স এগো থেকে 4 বিলিয়ন ইয়ার্স এগো পর্যন্ত এই মাঝখানের সময়টাতে আসলে কি ঘটছিল, এখানে পৃথিবীর ডিফারেন্ট টাইপস অফ চেঞ্জ ঘটছিল পৃথিবীর মধ্যে। ধরো পৃথিবী অনেক উত্তপ্ত অবস্থায় ছিল, আবার মাঝে অনেক শীতল অবস্থায় ছিল, বিভিন্ন ধরনের চেঞ্জ এর মধ্যে দিয়ে পৃথিবী গেছে, এই সময়টা মাঝখানে ছিল। তারপরে তোমার মাইক্রো অর্গানিজম পৃথিবীতে আসা শুরু করলো। ধরা হয় যে প্রথম আসা মাইক্রো অর্গানিজম হচ্ছে প্রোক্যারিওটস, যাদের প্রি নিউক্লিয়াস এবং সিম্পল সেল, সবকিছু সিম্পল, এদের খুব বেশি কমপ্লেক্সিটি ওদের মধ্যে নাই। দেন হচ্ছে যে ইউক্যারিওট আস্তে আস্তে প্রচুর সময় লাগছে, বা ট্রু নিউক্লিয়াস যাদের কমপ্লেক্স নিউক্লিয়াস, এই ডেভেলপমেন্টটা হইতে অনেক অনেক বছর সময় লেগে গেছে। তোমরা ক্রোনোলজিটা দেখো, প্রোক্যারিওটস অ্যাপিয়ার্ড অলমোস্ট 3.5 or 4 বিলিয়ন ইয়ার্স এগো। দেন আস্তে আস্তে প্রোক্যারিওটকে কারা কারা ফলো করছে, আর্কিয়া, হ্যাঁ, তারপর দেখো অন্যান্য যেই ডেভেলপ অর্গানিজমগুলো আছে, ইউক্যারিওটস অ্যাপিয়ার্ড অলমোস্ট 1.9 or 2 বিলিয়ন ইয়ার্স এগো। ইউক্যারিওট যারা ডেভেলপ সেল তারা অ্যাপিয়ার্ড হয়েছে। দেন আস্তে আস্তে ইউক্যারিওটিক সেল ডেভেলপ হওয়ার পর দেন মাল্টিসেলুলার অর্গানিজম, যারা মাল্টিসেলুলার অর্গানিজম দেখো একসাথে অনেকগুলো সেলের মাঝ দেখা যাচ্ছে, একটা মানে অনেকগুলো সেল মিলে একটা জীব তৈরি করা বা একটা অর্গানিজম তৈরি করা। এদের মধ্যে সর্বপ্রথম ধরে নেওয়া হয় কারা আসছে, রেপটাইল। রেপটাইল কারা, যারা এগুলো বুকে ভর দিয়ে চলে, এই ধরো ঘড়িয়াল, তারপরে কুমির, সাপ, হ্যাঁ, ব্যাং টাইপের এরকম, সরি ব্যাং না, ব্যাং তো ডিফারেন্ট ইউনিট পরে। দেন কারা আসছে, ইনসেক্ট যেগুলা, ককরোচ, টার্মাইট অ্যাপিয়ার্ড। দেন ফাইনালি মেমালস। দেখো পৃথিবীতে মানুষের আগে এরা চলে আসে। মেমালস কারা, যারা স্তন্যপায়ী। দেন ফাইনালি তোমার চিন্তা করা হয় যে প্রেজেন্ট টাইম আমরা যখন থেকে টাইম গণনা শুরু করছি, সেখান থেকে আসলে হিউম্যান অ্যাপিয়ার্ড। এই ফিগারটা বা এই স্লাইডটা আমি ইউজ করছি কিসের জন্য, যে তোমাদেরকে একটা কম্পারেটিভ ধারণা দেওয়ার জন্য কখন থেকে আসলে মাইক্রো অর্গানিজমগুলা বা এই যে জীবাণু বা মাইক্রোবস পৃথিবীতে আসবে। তোমরা যদি এরপরের স্লাইডটাতে দেখো, মাইক্রোবিয়াল স্ট্রাকচার, আমি একটু আগে বলতেছিলাম যে স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি কাদের বেশি। তোমরা দুটা সেল লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোক্যারিওট, একটা ইউক্যারিওট। প্রোক্যারিওট যারা, তারা মাইক্রোস্কোপিক ইউনিসেলুলার অর্গানিজম, হ্যাঁ, তাদের ল্যাক ডেভেলপ নিউক্লিয়াই এন্ড মেমব্রেন বাউন্ড অর্গানেলি। তোমরা যদি একটা নর্মাল একটা ব্যাকটেরিয়ার আর বাম পাশের স্ট্রাকচারটা দেখো, একটু আমি একটু জুম করে দিই। আচ্ছা, আমার মনে হয় দেখা যাচ্ছে, সরি। জি স্যার। সেল টাইপস দেখো, প্রোক্যারিওটিক, এদের ব্যাকটেরিয়ার প্রথম দিয়ে আমরা যে এটার কথা বলি, সেটা হচ্ছে যে একটা তাদের সেল ওয়াল আছে। সেই সেল ওয়ালটা পুরো সেলটাকে একদম বাহির থেকে এনসার্কেল বা এনট্যাঙ্গেল অথবা ঘিরে রয়েছে। তাকে এই সেল ওয়ালটা ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। সেই প্লাজমা মেমব্রেনের ভিতরে হচ্ছে সাইটোসল বা সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমে যে নীল অংশটা দেখতে পাচ্ছ, তরল অংশ নিচের, এই অংশটাই সাইটোপ্লাজম। এখানে বিভিন্ন ধরনের অর্গানিগুলো অবস্থান করে। কি অঙ্গাণু বা অর্গানেলি এখানে প্রায় 19 ধরনের থাকার কথা, কিন্তু এটা যেহেতু ব্যাকটেরিয়া, তার যেহেতু ডেভেলপ সবকিছু না, তার কিছু কম আছে, কিছু সংখ্যক কম। যেমন কি রাইবোসোম আছে, তাদের রাইবোসোমে প্রোটিন সিনথেসিস হয়। তারপরে হচ্ছে যে ক্রোমোসোম আছে, সেই ক্রোমোসোমটা আমাদের যে ডেভেলপ নিউক্লিয়াসের যে ক্রোমোসোম, সেই ক্রোমোসোম হচ্ছে অনেক বেশি সিম্পল। এটা জাস্ট সিম্পল কয়েকটা সুতা বা তারের মতো, এটা খুব বেশি এখানে ডেভেলপ না। এগুলো ছাড়াও ব্যাকটেরিয়াতে দুই একটা জিনিস এক্সট্রা থাকতে পারে, সেটা হচ্ছে যে পিলিন থাকতে পারে, হ্যাঁ, অথবা এখানে দেখতে পাচ্ছ ফ্লাজেলাম থাকতে পারে, যেটা দিয়ে ব্যাকটেরিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার ক্ষেত্রে ইউজ করে থাকে। আচ্ছা, তার ডান পাশেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ইউক্যারিওটিক সেলের কম্পারেটিভলি স্ট্রাকচার দেওয়া হয়েছে।
প্রথমেই যেটা দেখতে পাচ্ছ যে এখানে ইউ ক্যান সি সেল ওয়াল নাই, তাদের সেল মেমব্রেন আসছে বাট সেল ওয়াল নাই। এটা আসলে যদি আমরা অ্যানিমেল সেল দেখি তাহলেই দেখবো আমরা অ্যানিমেল সেলে আসলে সেল ওয়াল থাকে না, কিন্তু যদি তুমি প্লান্ট সেল ধরো বা ইনসেক্ট সেল ধরো তাদের আবার সেল ওয়াল আছে, এর মতো ব্যাকটেরিয়ার মতো তাদেরও সেল ওয়াল আছে, যদিও ডিফারেন্ট কম্পাউন্ড দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি, আর ইনসেক্ট সেল ওয়াল তোমার হচ্ছে কাইটিন দিয়ে তৈরি, আর গাছের সেল ওয়াল হচ্ছে সেলুলোজ বা সেলুলোজ ফাইবার দিয়ে তৈরি। অলমোস্ট সেমই, কিন্তু এই ইউক্যারিওটিক সেলে হচ্ছে যে অর্গানেলিগুলো অনেক অনেক উন্নত, অনেক ডেভেলপ। প্রায় 19 ধরনের অঙ্গাণু আছে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, তারপর রাইবোসোম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার গোলগি অ্যাপারেটাস, আরো অনেকগুলো থাকে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। মাইক্রোবিয়াল স্ট্রাকচার সম্পর্কে তাহলে মানে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। আচ্ছা, আরেকটা বাদ পড়ে গেছে, এই পাশে দেখো ভাইরাসটা বাদ পড়ে গেছে। ভাইরাসের বেসিক স্ট্রাকচার কি? ভাইরাস যেহেতু নন লিভিং বা তাদেরকে লিভিং হিসাবে তাদেরকে কি করা হয় না, রিগার্ড করা হয় না, তারা হচ্ছে যে দেখো এটা ভাইরাসগুলো হচ্ছে যে এগুলো এক ধরনের ইনফেকশাস কেমিক্যাল পার্টিকেল, যেখানে মাঝখানে কোর হিসেবে একটা ডিএনএ অথবা আরএনএ কোর থাকবে এবং তাকে ঘিরে চারপাশে থাকবে একটা ক্যাপসিডের আবরণ বা ক্যাপসিড বা কোট প্রোটিনের আবরণ। সেই ক্যাপসিডকে ঘিরে আবার একটা এনভেলপ থাকতেও পারে, নাও থাকতে পারে। সব ভাইরাসের যে এনভেলপ থাকবে সেটা না, কিন্তু সব ভাইরাসেই ক্যাপসিড বা কোট প্রোটিনটা অবশ্যই থাকবে। দেখো দুইটা ভাইরাসের উদাহরণ দেখো, তোমরা কি ভাইরাসের ফিগারটা দেখতে পাচ্ছ? আশা করি দেখি স্যার। এখানে দেখো আসলে কত ধরনের মাইক্রো অর্গানিজম হতে পারে। একদম বাম পাশেরটা হচ্ছে, তোমরা যদি এটা দেখো, নিচে ফিগারের নিচে লেখাটা দেখো যে টিউবারকিউলোসিস বা টিবি মাইক্রোব্যাকটেরিয়াম, যেটা যক্ষা রোগের জন্য দায়ী, সেটা প্রায় 15,500 গুণ জুম বা ম্যাগনিফাই করার পর এটার স্ট্রাকচার কেমন দেখা যায়, ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। এটা একদম রিয়েল ইমেজ ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপের নিচে। দেন তার পাশেই হচ্ছে দেখো ফানজাই, হ্যাঁ, এটা হচ্ছে থামনিডিয়াম ফিলামেন্টাস ফানজাই। তার পাশেই একটা এলগি স্পাইরোগাইরা, যে এলগিগুলো আমরা খুব পরিচিত, হ্যাঁ। দেন হচ্ছে নিচে দেখো একটা ভাইরাস দেওয়া হয়েছে। ভাইরাস তো আর নর্মাল এরকম ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপে দেখা যাবে না, তাদেরকে দেখতে আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। সেই ইলেকট্রন মাইক্রোস্কোপিক পিকচার একটা ভাইরাস পার্টিকুলার দেখা যাচ্ছে, একটা হারপিস সিমপ্লেক্স ভাইরাস। মোটামুটি আমি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার এগুলোই পাইছি, এটি যে আসলে মাইক্রো অর্গানিজমগুলোকে যদি ভিজিবল করার চেষ্টা করি তোমাদের সামনে এরকম দেখাবো। আচ্ছা, দেন আমরা মোটামুটি যতটুকু আপাতত শেষ করলাম সেটা হচ্ছে যে আসলে মাইক্রোবস কি, মাইক্রো অর্গানিজম কি, মাইক্রোবায়োলজি কি, কিভাবে আসলে মাইক্রো অর্গানিজমগুলো পৃথিবীতে আসলো এবং কার পরে কি আসলো, এটা মোটামুটি সাইজ কম্পারিজন এবং তাদের স্ট্রাকচার, একটা সিম্পলেস্ট ফর্ম অফ মাইক্রোবিয়াল স্ট্রাকচার। ওকে, দেন আমরা যদি মোটামুটি এবার থিওরিতে যাওয়ার চেষ্টা করি, আসলে পৃথিবীতে যে প্রাণের সঞ্চার বা জীবনের সঞ্চার হয়েছে। জয়েন করতে চাচ্ছিল স্যার, আমি স্যার অ্যাড করে নিয়েছি। রিকোয়েস্ট দিতে বলো, রিকোয়েস্ট দিলে আমি রিকোয়েস্ট করেছি স্যার, আমার এখানে শো করতেছি। সুলতানা স্যার, হ্যাঁ, আমি তাকে অ্যাডমিট দিছি, কয়েকবার দিছি, 3-4 বার দিছি, আবার দিতে বললাম, একটু বের হয়ে আবার দিতে। আচ্ছা, ওকে, এক্ষেত্রে দুইটা থিওরি আছে, একটা থিওরি হচ্ছে বায়োজেনেসিস, একটা হচ্ছে অ্যাবায়োজেনেসিস। অ্যাবায়োজেনেসিস যেটা সেটা হচ্ছে যে থিওরি অফ স্পন্টানিয়াস জেনারেশন। তো কথাটার মধ্যে আছে, দেখো স্পন্টানিয়াস কথাটার মানে হচ্ছে এমনি কোনো প্রকার এখানে ঘটনা ঘটবে না, জাস্ট সিম্পলি দ্য থিওরি যেটা ডিফাইন করে যে এভরিথিং কামস ফ্রম নাথিং। বা এই যে ধরো নাথিং বলতে আমি বলতে চাচ্ছি এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মিলে যে অ্যাটম গঠন করে, সেই অ্যাটম থেকে মলিকুল, এই কিছু মলিকুল এমনি যদি রেখে দাও, সেখান থেকে এমনি জন্ম। একটা উদাহরণ দেই, ধরো একজন সায়েন্টিস্টের নাম আমি ভুলে গেছি, বাপস্টিক ল্যামার্কের একটা থিওরি ছিল এরকম যে একটা বাক্সের মধ্যে, কাগজের বাক্স, যে বিস্কুটের বাক্স যেগুলো, এই বাক্সের মধ্যে যদি কিছু বিস্কুট, কিছু কাঠের গুঁড়া, কিছু খড় রেখে দাও, আজকে থেকে প্রায় ধরো 100, 200, 300, 400 বছর আগে যদি তোমরা এটার মধ্যে রেখে দাও, এখান থেকে ইঁদুর জন্ম নেবে। এটা কি কোনো সম্ভব বলো তো? একটা বক্সের মধ্যে যদি আমরা কিছু বিস্কুট আর কিছু গুঁড়ো রেখে দেই, ইঁদুর যদি টুকার না চেষ্টা করি, বাইরে থেকে না দিই, এমনি ওখান থেকে ইঁদুর তৈরি হয়ে যাবে? হবে না। মজার ব্যাপার হচ্ছে মানুষ একটা সময় এটাই মনে করতো যে হ্যাঁ, মলিকুলস গুলো একসাথে হয়ে একটা প্রাণ সৃষ্টি করতে পারে এমনিতে। এই থিওরিটাকে বলা হয়
থিওরি অফ স্পন্টানিয়াস জেনারেশন, বা সবকিছু এভাবে সৃষ্টি হয়ে যাবে। কিন্তু এটা পরে আমরা এখন জানি, উই নাও নো দ্যাট দিস থিওরি ইজ নট ট্রু, রাদার দ্যান অ্যানাদার কাউন্টার থিওরি, হ্যাঁ, যেটার নাম হচ্ছে বায়োজেনেসিস প্রিন্সিপাল। এটা হচ্ছে যেটা একটা থিওরি বা প্রিন্সিপাল যেটা আমাদেরকে বলে যে এভরি লিভিং থিংস মাস্ট হ্যাভ টু কাম ফ্রম অ্যানাদার লিভিং থিংস। প্রত্যেক জীব আরেকটা জীব থেকেই আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই থিওরিটা ট্রু, এই থিওরিটা আমরা দেখার চেষ্টা করব নেক্সট স্লাইডগুলোতে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার মাধ্যমে চেষ্টা করব। দেখো, আচ্ছা, এই যে এখানে একটা এক্সপেরিমেন্টাল বক্স দেওয়া আছে, তোমাদেরকে আমি এই এক্সপেরিমেন্টাল বক্সটা এক্সপ্লেন করি, তোমরা আমাকে একটু বলবা, ঠিক আছে? যারা যারা শুনতে পাচ্ছ, আশা করি সবাই শুনতে পাচ্ছে। আমি আসলে সবাইকে মিউট করে রাখছি দুই একজন ছাড়া, হ্যাঁ, দুই একজন আমি সবাইকে আসলে মিউট করে দেবো এখন। ওকে, হ্যাঁ, দেখো, একটা 3টা জার নেওয়া হয়েছে। এখানে কয়টা জার নেওয়া হয়েছে? 3টা। এই যে একজন এখন আসছে, 3টা জার যদি নেওয়া হয়, কাচের জার, যেটা বাইরে থেকে অবজার্ভ করা যাবে, সেই জারের মধ্যে 3টা সমান পরিমাণ ধরো স্টেক বা মাংসের টুকরা, পিস অফ মিট, হ্যাঁ, রাখা হয়েছে। রাখার পর একদম পরিষ্কার করে, ভিতরেও ফুল পরিষ্কার করা হয়েছে, মাংসটাও পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। এবার এই এক্সপেরিমেন্টটাতে 3টার মধ্যে দেখো, একটাকে রাখা হয়েছে পুরোপুরি খোলা, মানে ওপেন, এটাকে কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢাকা হয় নাই। একটাকে একদম খুব ভালো করে দেখো, মাঝখানের যেটা, সেটাকে খুব কর্ক দিয়ে খুব ভালো করে সিল করা হয়েছে, খুব এমন ভাবে সিল করা হয়েছে যাতে বাইরে থেকে কোনো প্রকার বাতাস বা বাইরে থেকে কোনো প্রকার জীবাণু এটার মধ্যে প্রবেশ করতে না পারে। দেন পরেরটা দেখো, এরপর ইমিডিয়েট পরেরটা একটা পর্দা দিয়ে ঢাকা হয়েছে। কি দিয়ে? একটা পর্দা দিয়ে। সেই পর্দাটা কিসের তৈরি? মানে আমি যতটুকু জানতে পারছি, সেই পর্দাটা হচ্ছে তোমার চামড়া, একটা প্রাণীর চামড়া দিয়ে তৈরি। আচ্ছা, সেই এবার এই 3টা জারকে একসাথে রেখে দেওয়া হয়েছে ফর 2 to 3 days। কয়েকদিন রেখে দিলে তোমাদের কাছে মানে কি মনে হয় এখানে আসলে কি ঘটনা ঘটবে? এখানে যে ঘটনাটা ঘটবে, বা সে অবজার্ভ করছে, যে সায়েন্টিস্ট এই পরীক্ষাটা করছেন, সে অবজার্ভ করছেন যে এই 3টা জারের মধ্যে একটা জারের যে মাংস খোলা ছিল, এটার মধ্যে এক ধরনের পোকা জন্ম নিচ্ছে। কি জন্ম নিচ্ছে? এক ধরনের পোকা, যেটা একদম পুরোপুরি সিল্ড অফ ছিল। এখানে কোনো ধরনের সমস্যা হয় নাই, এই মাংসটা পুরোপুরি ভালো আছে এবং এখানে কোনো ধরনের এরকম পোকা জন্ম নেয় নাই। তারপরে 3 নাম্বার যে জারটা, একদম ডান পাশের যে জারটা, এই জারটাতে দেখো এখানেও পোকা হয়েছে, কিন্তু সেটা মাংসের মধ্যে না। পোকাটা কোথায় হয়েছে? পর্দাটার উপরে। এখন এখান থেকে তোমরা কি কি ধারণা পাও? এখান থেকে আমরা ধারণা পাই যে আসলে এই পোকাগুলো আসলে মাছির পোকা। কিসের পোকা? মাছির পোকা, বা ম্যাগট বা মাছির ডিম। এখান থেকে যে কমন সায়েন্টিফিক থিওরি, সেটা হলো যে যেটা ওপেন জার ছিল, সেখান দিয়ে মাছি ঢুকছে, মাছি ঢোকার পর সেখানে ডিম পারছে, সেই ডিম মাংসের ভিতরে ঢুকে সেটা খেয়ে পোকা হিসেবে বের হয়ে আসছে। যে জারটা সিল ছিল, সেখানে কোনো প্রকার মাছি ঢুকতে পারে নাই, ডিম পারতে পারে নাই, সুতরাং সেখানে কোনো পোকা জন্ম নেয়নি। একদম যেটা ডান পাশেরটা 3 নাম্বার যেটা, সেটাতে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ, মাছি বসছে কোথায়? এই পর্দাটার উপরে মাছি বসছে, কিন্তু সেই মাছি ভিতরে ঢুকতে পারে নাই, যার কারণে ম্যাগট বা পোকাগুলো জন্ম নিচ্ছে কোথায়? সেই পর্দাটার উপর। আর পর্দাটা যেহেতু প্রাণীর চামড়ার তৈরি, সুতরাং সেখানে তোমার ম্যাগট জন্ম নিতে খুব বেশি অসুবিধা হয় না। ওকে, তাহলে যে আগে মানে বাই চান্স যদি যে সায়েন্টিস্টটা এক্সপেরিমেন্টটা করছে, সে যদি না দেখতো যে মাছি আসলে ঢুকছে, মাছি ঢুকে ডিম পারছে, এটা সে না দেখতে পারে, সে যদি মনে করো এক্সপেরিমেন্টটা রেখে বাসা থেকে বের হয়ে গেছে, সে হঠাৎ করে বাইরে থেকে এসে দেখতেছে এই অবস্থা, তার কাছে মনে হইতেই পারে যে বায়োজেনেসিসটা বা স্পন্টানিয়াস জেনারেশনটা বোধহয় ট্রু। হাই, আমি তো এখানে কিছুই রাখলাম না, এখানে হঠাৎ করে এই মাংস রাখলাম মাত্র, এর মধ্যে হঠাৎ করে পোকা চলে আসলো, মানে এমনি তৈরি হয়ে গেল। ব্যাপারটা এরকম না, যেটা পরে প্রুফ করা গেছে 3 নাম্বার এক্সপেরিমেন্টটা দিয়ে। আচ্ছা, আমি এক্সপেরিমেন্টের ডিটেলস তোমার এখানে লিখে রাখছি, তোমরা যদি দেখো, ফ্রান্সিসকো রেডির এক্সপেরিমেন্ট। হ্যাঁ, এটা কে করছে? সায়েন্টিস্ট ফ্রান্সিসকো রেডি। এটার বর্ণনা এখানে আছে এবং ফলাফল, রেজাল্ট গুলো ওখানে আছে, যে আসলে সে কিভাবে এটা ইনসেপশন করলো এবং সে এক্সপেরিমেন্টটা করে সে কি আসলে ডিসিশন আসলো, কনক্লুশন কি দাঁড়ালো, তার এক্সপেরিমেন্টটা তোমাদের খুব ইম্পর্টেন্ট আসবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা এই ফ্রান্সিসকো রেডির আরো প্রায় কয়েক বছর পরে আরেকজন সায়েন্টিস্টের খুবই বড়, তাকে আসলে ফাদার অফ মাইক্রোবায়োলজিও বলা হয় অনেক ক্ষেত্রে, কারণ তার অবদান অনেক বেশি, আসলে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস অফ সায়েন্টিস্ট লুই পাস্তুর। ওকে,
পাস্তুরের কি কি অবদান আছে সেগুলো তোমরা যদি জানার চেষ্টা করো, প্রথমেই আসবে যে সে হচ্ছে যে বিভিন্ন মেথড ডেভেলপ করছে ব্যাকটেরিওলজির। সে প্রুভ করছে যে মাইক্রোবস কাম বা অ্যারাইজ ফ্রম অনলি আদার। তারও একটা খুব গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট আছে, সে প্রুভ করছে যে আসলে থিওরি অফ যেটা স্পন্টানিয়াস জেনারেশন এটা আসলে ভুল, দিস ইজ রং। কোনটা সত্য? সত্য হচ্ছে বায়োজেনেসিস, মানে আগে অন্য কোনো মাইক্রো অর্গানিজম থেকে আবার নতুন করে মাইক্রো অর্গানিজম সৃষ্টি হবে, এই ধারণাটাই সত্য। এবং হি ডিসপ্রুভ, বলে ফেলছি, হি ডিসপ্রুভ দ্য স্পন্টানিয়াস জেনারেশন থিওরি অফ মাইক্রোবস। ওকে, এরপরে হচ্ছে যে তোমার সে আরো কিছু তোমার সাইন্টিফিক মেথড আবিষ্কার করছে। এর মধ্যে একটা হচ্ছে স্টেরিলাইজেশন, হ্যাঁ, অটোক্লেভ। তোমরা অটোক্লেভ করো না ল্যাবে? অটোক্লেভ জি, স্যার। করতে হয় যে প্রেসার চেম্বার দিয়ে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 20 তোমার কিলো প্যাসকেল প্রেসার দিয়ে যে আমরা জীবাণুমুক্তকরণ চেম্বার ইউজ করি অটোক্লেভ, এটা সে আবিষ্কার, তার আবিষ্কার করা। তারপরে হট এয়ার ওভেন, হট এয়ার ওভেনে যেখানে জীবাণুমুক্ত করা হয় বাতাসের মাধ্যমে, গরম ভাপের মাধ্যমে, এটাও তার আবিষ্কার। আচ্ছা, পাস্তুরের একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট আছে, এটাকে বলা হয় মানে সোয়ান নেকেড তোমার বোটল এক্সপেরিমেন্ট। দেখো, সে প্রথমে একটা জার নিছে বা ফ্লাক্স নিছে, সেই ফ্লাক্সটা আর যে মাথাটা, যে তোমার উপরের ফানেলটা, এই ফানেলটা দেখো বাঁকা করা হয়েছে, হিট দিয়ে সে বাঁকা করছে। এবার এই ফানেলটার মধ্যে মানে সরি আগে থেকেই সেই ফানেলটার মধ্যে কি নিয়ে রাখছে? লিকুইড গ্রোথ, যেটা হচ্ছে আমরা মিডিয়া হিসেবে ইউজ করি। মাইক্রো অর্গানিজমকে গ্রো করার জন্য মিডিয়া লাগে না? এই যে ধরো লিকুইড গ্রোথ আছে, তারপরে হচ্ছে যে তোমার বিভিন্ন ধরনের আরো নিউট্রিয়েন্ট, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট আছে, মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো দিয়ে সে এটাকে হিট দিছে। এটাকে একদম হিট দিছে কত? প্রায় ধরো 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিট দিছে। হিট দেওয়ার পর সে কয়েকদিন রেখে দিচ্ছে, দেখে যে না, এখানে কোনো মাইক্রো অর্গানিজম গ্রো করে না। তাহলে এখান থেকে প্রথম এক্সপেরিমেন্ট থেকে আমরা কি ধারণা পাই? আমরা বুঝি হচ্ছে যে যদি এটার মধ্যে কোনো প্রকার মাইক্রো অর্গানিজম থেকে থাকতো, যে হিট দিলাম 100 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস হিট দিলাম, এই হিটে এগুলো একটাও বাঁচার কথা না, এগুলো মরে গেছে। সুতরাং নো ব্যাকটেরিয়া ওয়াজ ফাউন্ড ইন দ্য ফার্স্ট জার। প্রথম জারটাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায় না। দ্বিতীয় জারটাতে কি করা হয়েছে? একইভাবে হিট দেওয়া হয়েছে, হ্যাঁ, তার যে উপরের ফানেলটা এটা বাঁকা করা হয়েছে এরকম করে, কিন্তু দেখো একটু পরেই সেটা কেটে দেওয়া হয়েছে, উপর থেকে কেটে দেওয়া হয়েছে বা এটাকে ভেঙে ফেলা হয়েছে, যার কারণে জারটা ওপেন হয়ে গেছে। সেই ওপেন জারের মধ্যে বাতাস থেকে বায়ু বা ব্যাকটেরিয়ার স্পোর বা অন্যান্য ব্যাকটেরিয়ার যে তোমার বলি আমরা ছোট ছোট, সেগুলো প্রবেশ করছে এগুলো দিয়ে, এবং দেখো কালো হয়ে গেছে। তোমরা সাধারণত বুঝে থাকবা যে এই মিডিয়া, ব্যাকটেরিয়াল কালচার মিডিয়া যদি ঘোলাটে বা হেজি হয়ে যায়, তখনই আমরা ধরে নেই যে এখানে কন্টামিনেশন হয়েছে, ঠিক না? তোমরা যারা ল্যাবে নিয়মিত এক্সপেরিমেন্ট করে থাকো, তোমরা বুঝতে পারবা যে যদি ক্লিয়ার মিডিয়া ঘোলাটে হয়ে যায়, আমরা এটাকে ধরে নেই এখানে মাইক্রো অর্গানিজম গ্রো করছে। 2 নাম্বার এক্সপেরিমেন্টটাতে সেই ঘটনাটাই ঘটছে, যে উপরের টিউবটা কেটে দেওয়ার কারণে উপরের টিউব জারটা ওপেন হয়ে গেছে এবং সেদিক দিয়ে মাইক্রো অর্গানিজম প্রবেশ করে এটাকে কি করে ফেলছে? তোমার কন্টামিনেট করে ফেলছে। 3 নাম্বার যে এক্সপেরিমেন্টটা, সেটা খুবই মজার এক্সপেরিমেন্ট। সে করছে কি, যে এই নলটাকে এবার কেটে না দিয়ে এটাকে জারটাকে বাঁকা করছে, এরকম বাঁকা করে এটার মধ্যে থেকে একটু এটাকে কি বলে মিডিয়া ফেলে দেওয়ার চেষ্টা করছে, এরকম করে বাঁকা করে ফেলে দেওয়ার চেষ্টা করে আবার সোজা করে সে রেখে দিচ্ছে কয়েকদিন। এখন দেখো, এই যে খোলা প্রান্তটা, উপরের যে বাঁকা নলটা, এরকম যে বাঁকা নলটা, এটার যে খোলা প্রান্তটা দেখতে পাচ্ছ, এই খোলা প্রান্ত দিয়ে ওপেন না, সেটা ওপেন। এদিক দিয়ে কিছু ব্যাকটেরিয়া ঢুকে মূল যে জারের যে তোমার ব্রথ বা যে লিকুইড মিডিয়া, এর সাথে মিক্স হয়ে জারটাকে কন্টামিনেট করে ফেলছে। যখন লুই পাস্তুর এই এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করে দিল যে আসলে আমি নিজে যদি কোথাও কন্টামিনেট না করি, সেখান থেকে ব্যাকটেরিয়া বা সেখানে ব্যাকটেরিয়া গ্রো করা বা কোনো প্রকার মাইক্রোঅর্গানিজম গ্রো করা সম্ভব না। এমনি কোথাও থেকে শুধু যদি আমি মিডিয়া দিয়ে রাখি, সেখানে কখনোই কি জন্ম নেবে না? মাইক্রোব জন্ম নেবে না। এটাও আরেকটা প্রুফ। স্যার, হ্যাঁ বলো। স্যার এই ফার্স্ট স্টেপটা, এটা কি স্যার ওই মানে এই জারের মাথা কি স্যার আটকানো ছিল প্রথমটা? জি স্যার। না, প্রথমটা আটকানো ছিল না, বাঁকা করা ছিল, এরকম বাঁকা করা ছিল। কিন্তু স্যার তাহলে জি স্যার, এক নাম্বারটা দেখো বাঁকা করে নাই, পার্থক্য বুঝবা না কেন? এখানে ইজিলি দেখা যাচ্ছে প্রথমটাতে বাঁকা করে নাই, ইয়াটা এরকম কাত করে নাই। বাঁকা করে নাই বলতে, হ্যাঁ, ঘাড়ের নলটা বাঁকা, কিন্তু জারটা আমি এরকম বাঁকা করে কাত করে এই মিডিয়া তো মানে ওখানে নিয়ে যায় নাই।
ঠিক না? প্রথমটা যেভাবে আছে ঠিক এভাবে রেখে দিচ্ছি। কিন্তু স্যার প্রথমটার তো স্যার এটা তো মানে খোলা স্যার। বাতাস বাতাস তো যাওয়া আসা করতে পারবে স্যার। বাতাস যাওয়া আসা করবে, কিন্তু বাতাসটা যদি লিকুইডটা পড়ে থাকে, লিকুইডটা পড়ে থাকবে এই যে বাঁকা অংশটাতে, বাঁকা করা অংশটাতে আটকে থাকবে জিনিসটা, এটা পার হয়ে ইতে আসবে না। ঠিক আছে, কিন্তু তুমি 3 নাম্বারটাতে কি করছো, তুমি নিজে এটাকে কাত করে এই লিকুইডটাকে ঢালার চেষ্টা করছো, যার কারণে ওই বাঁকা অংশটাতে ঢুকছে তোমার লিকুইড মিডিয়া। স্যার তার মানে হচ্ছে যে ওয়াল থেকে লিকুইডটা লেগে আবার নিচে আসতেছে, ওই Right, ওয়ালেই আমার right. জীবাণু ছিল। রাইট, ওয়ালে জীবাণু ছিল, যেহেতু ওয়ালের ওই মুখটা ওপেন, কিন্তু প্রথম ক্ষেত্রে যা হয়েছে ওই পানি ইয়াটা লিকুইডটা তো তুমি আর ওই পর্যন্ত নিয়ে যাও নাই, ঠিক না? লিকুইডটা হ্যাঁ, ওখানেই ছিল, ওর ওখানেই জায়গায় ছিল। ছিল। আমি এটা বলতে চাচ্ছি, মানে সে তার এক্সপেরিমেন্টে সে এই জিনিসটা ই করছে অর্ণব চৌধুরী। আচ্ছা দেখো, তারপরেরটাতে আমরা যাই। এখানে কয়েকটা ডেফিনেশন আছে, দেখো তোমরা। অ্যাসেপটিক টেকনিক্স, অ্যাসেপটিক টেকনিক কি, যে মানে জীবাণু মুক্তকরণ যে টেকনিক, যে তুমি যদি কন্টামিনেশন থেকে তোমাকে মানে প্রোটেক্ট করতে চাও, টেকনিক্স দ্যাট প্রিভেন্ট কন্টামিনেশন বাই আনওয়ান্টেড মাইক্রো অর্গানিজম, তাহলে তোমাকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাসেপটিক টেকনিক। অ্যাসেপটিক টেকনিক কিভাবে করবা? আমরা এখন তোমার হ্যান্ড স্যানিটাইজার আছে, হেক্সিসল আছে, বিভিন্ন ধরনের হ্যান্ড রাব পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা অ্যাসেপটিক করতে পারি। কিন্তু প্রথম দিকে যখন শুরু করা হয়েছিল ওটা হচ্ছে যে তোমার কার্বলিক অ্যাসিড বা ফেনল দিয়ে করা হতো এবং পানির মিশ্রণ দিয়ে। আচ্ছা, 2 নম্বরটা দেখো, অ্যান্টিসেপসিস। অ্যান্টিসেপটিস জিনিসটা কি? আমরা অ্যান্টিসেপটিক আজকাল ইউজ করি অনেক বেশি। অ্যান্টিসেপসিস ইজ দ্য ডিস্ট্রাকশন অর ইনহিবিশন অফ মাইক্রো অর্গানিজম, অথবা মানে প্রথমে বললাম কি, একেবারে পাল্লা মেরে ফেলবা, ডিস্ট্রাক্ট করে ফেলবা, অথবা তার গ্রোথটাকে ইনহিবিট করে দিবা। স্যার এখানে তো দুইটা জিনিসই দেওয়া আছে, দুইটাই ইনহিবিশন পারো অর ইনহিবিশন, দুইটাতে একই হয়ে গেল না স্যার? না, দুইটা একই হলো না। ইনহিবিশন মানে হচ্ছে তুমি তাকে গ্রো হওয়া থেকে বন্ধ করলা, তাকে ডিস্ট্রয় করা না। আর ডিস্ট্রয় মানে একদমই তাকে ধ্বংস করে দিলে, ঠিক আছে? তুমি তাকে যদি গ্রো করতে না দাও, সে তো সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। সংখ্যা বৃদ্ধি করতে না পারলে তো তার আর কোনো লাভ হবে না। মাইক্রো অর্গানিজম গুলা কেন ভয়ঙ্কর? কারণ তারা সংখ্যা বৃদ্ধি করতে পারে। সংখ্যা বৃদ্ধিটাই যদি না করতে পারে তাহলে তো কাজ হয়ে গেল আমাদের। তাহলে আমরা সংখ্যাটা যদি বলি, সংখ্যাটা আমাদের একটু স্পেসিফাই করে বলতে হবে যে নাম্বার 1, তাদেরকে আমরা মেরে ফেলবো, হয় ডিস্ট্রাক্ট করে ফেলবো, অথবা তাদেরকে আমরা কি করবো, তাদের গ্রোথটাকে ইনহিবিশন করবো, যে ওয়েতে, যে প্রসেসে, এটাকে আমরা বলি অ্যান্টিসেপসিস। দেন 3 নম্বরে যেটা সংজ্ঞাটা দেখবা, এটাও লুইস পাস্তুরের আবিষ্কার, পাস্টুরাইজেশন। এটা তোমরা জানো যে পাস্তুরাইজেশনটা হচ্ছে কি, তোমার বিশেষ করে লিকুইড ফুড প্রোডাক্ট প্রিজার্ভ করার জন্য যে ওয়াইডলি নোন টেকনিক, সেই হচ্ছে পাস্তুরাইজেশন। স্যার তাহলে অ্যান্টিসেপটিক আর হচ্ছে ডিসইনফেক্টেন্ট, এই দুইটার আসলে বেসিক পার্থক্যটা কি? আমি এটা আজকে লাস্ট সাইডে বলবো, এরপরের স্লাইডটাতে আসবো, ঠিক আছে? এটা আমি ওই দিনও বলছি, তুমি ছিলা কি ওই দিন? না স্যার। না আচ্ছা, স্যার। তাহলে হ্যাঁ, এটা আমরা আজকে পরের স্লাইডটাতে একটু ডিটেইলসে দেখবো যে কি পার্থক্যটা কি আসলে। আচ্ছা, এখানে দেখো, পাস্তুর আসলে কাজ করতে কোথায়, তো তোমরা জানো পাস্তুর কাজ করতে একটা ওয়াইন ইন্ডাস্ট্রিতে, বা ওই ল্যাবেই ওয়াইন ইন্ডাস্ট্রিতে। তো তার দেখা যাচ্ছিল যে তার ওয়াইন বা তার মদ নষ্ট হয়ে যাচ্ছিল। কি কারণে নষ্ট হচ্ছিল এটা আসলে মানে সে বের করতে পারছিল না, কারণ তখনও তো ওরকম আসলে ডেভেলপ, মানে আজকে আমরা যেরকম জানি কোনো কারণে যদি কোনো খাবার ফুড প্রোডাক্ট নষ্ট হয়ে যায় আমরা বুঝে ফেলতে পারি যে এই জীবাণুর কারণে নষ্ট হচ্ছে বা এটার কারণে, কিন্তু তখন অতটা ডেভেলপ ছিল না। সে তখন তার উপর দায়িত্ব পড়লো যে কিভাবে আসলে, কারণ এত টাকার ইন্ডাস্ট্রি যদি তোমার এরকম নষ্ট হয়ে যায়, একদিন রেখে দিলেই, রাত্রে রেখে দিলে সকালে উঠে দেখে দিচ্ছে যে টক হয়ে গেছে। টক কেন হচ্ছে তোমরা বুঝো, যে যদি ল্যাকটিক অ্যাসিড ওখানে গ্রো করে, হ্যাঁ, ফার্মেন্টেশন যদি হয়ে যায়, ব্যাকটেরিয়া দ্বারা বা ফানজাই দ্বারা বা ইজ দ্বারা যদি ফার্মেন্টেশন হয়ে যায়, তাহলে জিনিসটা টক হয়ে যাবে। হ্যাঁ, ল্যাক্টোব্যাসিলাস যদি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, যার কারণে অ্যালকোহল আর খাইতে অত ভালো লাগবে। এখন সে কয়েকটা স্টেপ নিচ্ছে, যে আমি মানে সে যেহেতু সাইন্টিফিক মেথডের আবিষ্কারক, তার মাথায় অবশ্যই ওটা আছে যে কিভাবে আসলে আগানো যায়। সে ইনিশিয়ালি থিওরি দিছে যে অবশ্যই বাইরে থেকে এখানে কিছু একটা পড়ছে, যার কারণে এটা জিনিসটা টক হয়ে যাচ্ছে। প্রথমে সে কি করলো, একদম টানা হিট করলো, প্রচুর, কত 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হিট দিল। আবার কুল করলো, কিন্তু না, ঠিক কাজ হচ্ছে না, আবার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার আরো বেশি টেম্পারেচারে দিল, 100 ডিগ্রি পর্যন্ত নিল। হ্যাঁ, 100 ডিগ্রি পর্যন্ত নিলে তো এটা ভালো থাকবে, কিন্তু 100 ডিগ্রিতে তো তোমার অনেকক্ষণ উত্তপ্ত করতে হয়, প্রায় 30 মিনিট 40 মিনিট পর্যন্ত উত্তপ্ত করতে হয়। সে এবার করলো কি, তাড়াতাড়ি একটা প্রসেস করার জন্য সে হুট করেই এটা টেম্পারেচার
120 ডিগ্রি পর্যন্ত নিয়ে গেল। এই ধরো 10 সেকেন্ডের মধ্যেই এই যে জারটার মধ্যে অ্যালকোহল ছিল সেটা টেম্পারেচার 120 ডিগ্রিতে নিয়ে গেল। আবার খুব তাড়াতাড়ি 10 সেকেন্ড পরেই এটাকে আবার কুল করা হলো প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। এই যে একটা শক দিল, হঠাৎ করে টেম্পারেচারটা বাড়াই দিল, হঠাৎ করে টেম্পারেচারটা কমাই দিল, এই যে শক, এই শকের কারণে এটার ভিতরে যে ক্ষতিকর মাইক্রো অর্গানিজমগুলো ছিল বা যেই কারণে এই অ্যালকোহলটা টক হয়ে যাচ্ছিল ওগুলা মরে গেল। এবং এই প্রসেসটাই আজকাল কি নামে পরিচিত? পাস্তুরাইজেশন নামে পরিচিত। এবং আমরা বেশিরভাগই মিল্ক প্রোডাক্ট, অ্যালকোহল প্রোডাক্ট বা লিকুইড ফুড প্রোডাক্ট এই পাস্তুরাইজেশন প্রসেসে আমরা স্টোর করতে পারি। হ্যাঁ, এই যে দেখো লেখা আছে মাইক্রোবস অর ইন সার্টেন ফুড বেভারেজেস। এখন এটা দুই প্রকার। হ্যাঁ, এই এটা দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে তোমার হাই টেম্পারেচার শর্ট টাইম, অনেক বেশি টেম্পারেচার, কত 120 ডিগ্রি সেলসিয়াস, এবং শর্ট টাইম খুবই শর্ট, 4 থেকে 10 সেকেন্ডের মধ্যে। আর আরেকটা হচ্ছে যে লো টেম্পারেচার লং টাইম, এই 80 ডিগ্রি সেলসিয়াসের মতো দিবা বা 60 থেকে 80, তুমি এটাকে প্রায় 10 মিনিট বা 15 মিনিট ধরে হিট করবা। এই দুইটা প্রসেসে ইউজুয়ালি পাস্তুরাইজেশন করা হয়। তো তোমরা এই ধারণাগুলো ক্লিয়ার হয়েছে যে পাস্তুরাইজেশন কি, অ্যান্টিসেপসিস কি? জি স্যার। জি স্যার। এই যে এটা আমরা এখন একটু ইয়ে করার চেষ্টা করি যে জার্ম থিওরিটা কি, জার্ম থিওরি অফ ডিজিজ, যে রোগের জীবাণু তত্ত্ব কি। তোমরা জেনে থাকবা যে মানে অনেক জায়গায়, পৃথিবীর অনেক জায়গায় যে কোনো রোগ হওয়াকে ধরা হয় যে আসলে অভিশাপ হিসেবে বা কর্মফল বা পাপের ফল হিসেবে ধরা হয় একটা সময় পর্যন্ত। বিভিন্ন যে ক্যাথলিক এবং তোমার ধর্মগুলা ছিল সেগুলোতে তোমার বেশিরভাগই চিন্তা করা হয়তো যে জীবনের কোনো না কোনো পর্যায়ে কোনো পাপ করছে বা কোনো কারোর থেকে অভিশাপ পাইছে, যার কারণে আজকে তার ডিজিজ হচ্ছে, এটা বিশ্বাস করা হয়তো। কিন্তু আসলে প্রত্যেকটা রোগের পেছনে যে কোনো না কোনো জীবাণু দায়ী, এটা 18 শতকের আগ পর্যন্ত মানুষ জানতে পারে নাই। 18 শতকের একজন গ্রেট তোমার নেদারল্যান্ডের সায়েন্টিস্ট বিজ্ঞানী রবার্ট কোক্স, উনি সর্বপ্রথম আবিষ্কার করছে যে আসলে প্রত্যেকটা রোগের পিছনেই একটা করে জীবাণু দায়ী। এবং এটা করতে গিয়ে তাকে একটা এক্সপেরিমেন্ট করতে হয়েছে, একটা না, তাকে আসলে কয়েকটা এক্সপেরিমেন্ট করতে হয়েছে। এক্সপেরিমেন্টগুলো আমরা ডিটেলস পড়বো। আপাতত তার থিওরিগুলো দেখো। রবার্ট কোক্স আসলে কিভাবে এটা করছে, এই যে অ্যানথ্রাক্স কার হয়? গরু, জীবাণু, গরুর খুরা রোগ। তারপরে আমাদের হয় টিবি বা টিউবারকুলোসিস, কলেরা, ডায়রিয়ার জন্য যে ব্যাকটেরিয়াটা দায়ী। তারপরে আরো বিভিন্ন ধরনের জীবাণু সে আবিষ্কার বা আইসোলেট করে গেছে। তার যে থিওরিটা, হ্যাঁ, রবার্ট কোক্সের যে 4টা থিওরি, এই 4টা থিওরি তোমাকে ডিটেলস পড়তে হবে। তুমি যদি কোনো জীবাণু বা তুমি নতুন কোনো ডিজিজ আবিষ্কার করো, অবশ্যই তোমাকে রবার্ট কোক্সের এই 4টা প্রিন্সিপাল ফিল আপ করতে হবে। ফিল আপ মানে এই 4টা নীতি তোমাকে অবশ্যই মানে একদম ফুল অ্যান্ড পুরোপুরি মেনে চলতে হবে। আর তাছাড়া তুমি বলতে পারবে না। এই যে ধরো ইদানিংকার যে করোনা ভাইরাসের কারণে যে ডিজিজটা হয়, সার্স বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম অথবা ARDS, অ্যাকিউট রেসপিরেটরি যে শক সিনড্রোম, এগুলা কারণে যে করোনা ভাইরাসই দায়ী, সেটাও করা হয়েছে এই কোক্সের এই 4টা কি দিয়ে এক্সপেরিমেন্ট করার মাধ্যমে। তাহলে এর প্রথম এক্সপেরিমেন্টটা বা প্রথম থিওরিটা কি? প্রথম, দ্য সাসপেক্টেড প্যাথোজেন মাস্ট বি প্রেজেন্ট ইন এভরি কেস অফ ডিজিজ। যতগুলা ডিজিজ পাওয়া যাবে, ধরো এই যে প্লেগের যে যতগুলো কেস পাওয়া যাবে সবগুলো কেসে ইয়েরসিনিয়া পেস্টিস জীবাণু বা এই ব্যাকটেরিয়াটা থাকতে হবে। যতগুলো তুমি টিবি, যতগুলো যক্ষা রোগ পাবা, সবগুলোর পেছনে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে পাইতে হবে। যতগুলা তুমি এরকম মানে সার্স পাবা, তার পেছনে এরকম কোনো একটা ভাইরাসের অথবা ব্যাকটেরিয়ার একটা কারণ থাকতে হবে। দেন দ্য প্যাথোজেন মাস্ট বি আইসোলেটেড অ্যান্ড গ্রোন ইন পিওর কালচার। সেই যে ব্যাকটেরিয়াটাকে তুমি সাসপেক্ট করতেছো যে হ্যাঁ এই রোগটার পেছনে ব্যাকটেরিয়াটা দায়ী থাকতে পারে, এটাকে তুমি আইসোলেট করতে পারতে হবে। দে মাস্ট হ্যাভ টু বি আইসোলেটেড এবং পিওর কালচারে, ল্যাবরেটরি পিওর কালচারে গ্রো করতে পারতে হবে। যদি গ্রো করতে না পারো, তোমার থিওরি গ্রহণযোগ্য না। 3, দ্য কালচার প্যাথোজেন মাস্ট কজ ডিজিজ হোয়েন ইট ইজ আইনোকুলেটেড ইনটু হেলদি। হ্যাঁ, ল্যাবে গ্রো করলা, ল্যাবে গ্রো করার পর সেটাকে নিয়ে তুমি যদি একটা সুস্থ বা হেলদি কারো শরীরে পুশ করো বা ইঁদুরের শরীরে পুশ করো, তাহলে ওই একই রোগটা নতুন করে সৃষ্টি হতে হবে। তাহলে ডাবল চেক হয়ে গেল। 4 নাম্বার, দ্য সেম প্যাথোজেন, দ্য সেম জীবাণু মাস্ট বি রিআইসোলেটেড ফ্রম দ্য ডিজিজড এক্সপেরিমেন্টাল হোস্ট। নতুন করে যে হোস্টটাকে তুমি তার মধ্যে দিলা, হোস্টের মধ্যে তুমি যে জীবাণুটা দিলা, তার রোগ তৈরি করার পর সেটা থেকেও তুমি এটাকে আইসোলেট করতে পারতে হবে। মানে এখানে ডাবল চেক হচ্ছে 2 বার। একবার তো তুমি যখন তুমি যে সাসপেক্ট করতেছো, যে সাসপেক্ট থেকে নিলা, আরেকবার নিতে হবে তোমাকে এক্সপেরিমেন্টাল প্যাথোজেন থেকে। এই 4টা থিওরি তোমার। এই জার্ম থিওরিটা তাহলে কি? জার্ম থিওরিটা হচ্ছে
is caused by আমার infectious ম্যাম রে টেক্সটি ম্যাম কিছু বলতেছে। ম্যামের স্বামী কি খেলাটা দেয় চিকন চিকন মানুষ আর ম্যাম মোটা কাটা হ্যাঁ লিমন এই লিমন আনমিউট করো প্লিজ, মিউট করো। আচ্ছা, আমরা যেটা জাম থিওরি যেটা বলতে যাচ্ছিলাম, এটা হচ্ছে যে জাম থিওরিটা হচ্ছে যে ডিজিজ ইজ এ থিওরি which defines disease is caused by infectious or pathogenic microorganism। মানে বাংলায় যদি তোমরা বলতে চাও, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা রোগের পেছনেই একটা জীবাণু দায়ী। এটাই হচ্ছে আমাদের জাম থিওরি। জাম থিওরিটা প্রুভ করছে বিজ্ঞানী রবার্ট কোক্স এবং লুই পাস্তুর। আচ্ছা, আমরা পরে এই যে আজকে লাস্ট স্লাইডে যাচ্ছি, আশা করি নাকি আর দুটো আছে। এই যে একজন প্রশ্ন করছিলেন, আর হ্যাঁ বলো। টাইম শেষ। এটা লাস্ট স্লাইড, আজকে শেষ স্লাইড এটা। আচ্ছা দেখো, এই যে কেউ একজন প্রশ্ন করছিল আমাকে যে স্যার স্টেরিলাইজেশন আর ডিসইনফেকশন এর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা এই স্লাইডে খুব সুন্দর করে দেওয়া আছে। দেখো, আমি যদি স্টেরিলাইজ করতে চাই, এখানে সকল ধরনের লিভিং মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলতে হবে, এবং ইভেন স্পোর, ব্যাকটেরিয়ার স্পোরও থাকতে পারবে না, বুঝছো? আর ডিসইনফেকশন হচ্ছে যে শুধুমাত্র আমরা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম গুলাকে মেরে ফেলবো, বাকিগুলো থাকবে, বাকিগুলো বা না থাকলেও সমস্যা নেই, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে ডিসইনফেকশনে আমরা শুধুমাত্র যেগুলো প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম এগুলোকে কিল করব। প্যাথোজেনিক যেটা রোগ রাইট সৃষ্টি করে ওইগুলা মেরে ফেলা। রাইট, এটা হচ্ছে ডিসইনফেকশন। আর স্টেরিলাইজেশন হচ্ছে প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক সব। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। জি স্যার। ডিসইনফেকশনের যদি প্যাথোজেনিক ছাড়া অন্য কিছুকে ওইটাকে মানে মারা সমস্যা যাবে হবে না? মানে ওগুলো তুমি থাকলে সমস্যা হবে না, সমস্যা হবে যদি না। স্যার ডিসইনফেক্টেন্ট এর কথা বলি স্যার, অ্যালকোহল কি বলো। ডিসইনফেক্টেন্ট? হ্যাঁ, অ্যালকোহল ডিসইনফেক্টেন্ট, রাইট। একমাত্র অটোক্লেভ হচ্ছে তোমার স্টেরিলাইজেশন, মনে রাখবা। অটোক্লেভটাই হচ্ছে শুধু স্টেরিলাইজেশন, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যাই ইউজ করি না কেন, অ্যালকোহল বলো, অ্যালকোহল দিলে তুমি শুধু এনভেলাপ ভাইরাস থেকে বেঁচে যাবা বা ব্যাকটেরিয়া থেকে বেঁচে যাবা, কিন্তু এমনও তোমার অর্গানিজম আছে, ভাইরাস আছে যারা অ্যালকোহলের এগেইনস্ট রেজিস্ট্যান্ট, যেমন যাদের এনভেলাপ নাই, সেই ভাইরাসগুলা কিন্তু তুমি তাহলে স্যার অ্যান্টিসেপটিক এর বলো। কাজটা কি? অ্যান্টিসেপসিস। অ্যান্টিসেপসিস হচ্ছে যে তোমার এই যে আমি অ্যান্টিসেপসিস ধারণাটা আসছে হচ্ছে তোমার সেপসিস থেকে। যখন অপারেশন করা হয়, অপারেশনের সময় তোমার কিন্তু সেপটিক শক হতে পারে, ওকে? এই সেপটিক শক থেকে তুমি যাতে মুক্ত থাকতে পারো, সেই জন্য তোমাকে যে এটা ইউজ করা সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক। মানে তোমার এক ধরতে পারো যে টিটেনাস জীবাণু বা ধনুষ্টঙ্কারের জীবাণু থেকে বাঁচার যে ওইটা, ওইটাকে আমরা অ্যান্টিসেপসিস বলতে পারি, ঠিক আছে? তাহলে অ্যান্টিসেপসিসের সাথে তোমার কোন কথাটা আছে? সেপসিস কথাটা আছে মাথায় রাখবা। দেখো, অ্যান্টিসেপসিস, আমি যদি গুগল থেকে দেখাই তোমাকে, যে দ্য প্র্যাকটিস অফ ইউজিং অ্যান্টিসেপটিক্স টু এলিমিনেট মাইক্রো অর্গানিজমস। এক কথায় বলতে গেলে, আমি যদি তোমার মাইক্রো অর্গানিজম থেকে বাঁচার জন্য, যেগুলো তোমার আমার সেপটিক শক তৈরি করবে, আবার বলতেছি সেপটিক শক তৈরি করবে যেসব মাইক্রো অর্গানিজমগুলো, তাদের থেকে বাঁচার জন্য আমি যদি কোনো কি ইউজ করি, তোমার কেমিক্যাল ইউজ করি, এটার নাম হবে অ্যান্টিসেপটিক। সেপসিস মানে কি বলতেছি দেখো, সেপসিস ইজ আ পটেনশিয়ালি লাইফ থ্রেটেনিং কন্ডিশন কজড বাই বডিজ রেসপন্স টু ইনফেকশন। তোমার বডিতে যখন অপারেশন করা হয়, আমার মাথায় রাখবে, সবসময় মাথায় রাখবা যে যখন তোমার বডিতে সার্জারি বা অপারেশন করা হয়, তখনই কিন্তু এই তোমার মাইক্রো অর্গানিজমের ইনফেকশনের বেশি সম্ভাবনা থাকে। তখন যে ওয়েতে তোমার জীবাণুনাশক ইউজ করা হয়, সেটাকে বলা হয় অ্যান্টিসেপসিস, ঠিক আছে? অ্যান্টিসেপটিক পদ্ধতিটার নাম হলো অ্যান্টিসেপটিক। সেপসিসের এগেইনস্টে, সেপসিস হচ্ছে তোমার একটা বডির রেসপন্স। তোমার বডি জীবাণুর এগেইনস্টে যে একটা রেসপন্স দিবে, ওটার কারণেই আমি মরে যেতে পারি বা রোগী মরে যেতে পারে। সেই কারণে আমাদেরকে এটা এনশিওর করতে হয় কি ইউজ করে? অ্যান্টিসেপটিক ইউজ করে। কমনলি ইউজ অ্যান্টিসেপটিক নেট থেকে দেখে নিবা কমনলি কি কি অ্যান্টিসেপটিক ইউজ করা হয়, ঠিক আছে? কার্বলিক অ্যাসিড আছে, আর কি জানি আছে, আমি আমার ডিটেলস মুখস্থ নাই। আচ্ছা, এই হচ্ছে তোমাদের ফার্স্ট লেকচার। হ্যাঁ, এর মধ্যে আরো সেকেন্ড দিন থেকে আমরা শুরু করব। আমি একটু আমার সময় দাও, 1 মিনিট সময় দাও। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে কি দেখাবো একটু করে দেখাই। ওই স্লাইডটা তোমাদেরকে আমি আজকেই দিয়ে দেবো। জি স্যার। একটু আমাকে সেকেন্ড লেকচারটা একটু খুলতে দাও, 2 মিনিট থাকে তুমি। জি স্যার। এই যে এটা
মাইক্রোস্কোপস ইন হিউম্যান ওয়েলফেয়ার ওপেন হচ্ছে। আসছে, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এটা মাইক্রোস্কোপস ইন হিউম্যান ওয়েলফেয়ার। স্যার স্লাইডটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি শেয়ার করতে হবে একটু, আমি শেয়ার করি আবার। শেয়ার জি স্যার। এটা ওকে, হ্যাঁ এখন মনে হয় দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার। জি স্যার। আমরা নেক্সট দিন বা কালকে বা নেক্সট সপ্তাহ থেকে আমরা এটা কন্টিনিউ করব যে মাইক্রোবসের কি কি ইউজ আছে আমাদের হিউম্যান ইতে। আমরা দেখো ভ্যাকসিনেশন আছে প্রথমে, ভ্যাকসিনেশনের পরে হচ্ছে যে তোমার কিভাবে ভ্যাকসিন ফার্স্ট আবিষ্কার হয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার কিভাবে কাজ করে, হাউ ডাজ এ ভ্যাকসিন ওয়ার্কস। এই যে গাঢ় অংশটা দেখতে পাচ্ছ না বোল্ড করা, জি স্যার। এটাতে হচ্ছে যে মেকানিজমটা আছে। তারপরে হচ্ছে যে তোমার যদি আমরা কেমোথেরাপি বলি, কেমোথেরাপি কিভাবে আবিষ্কার হলো, তারপরে কেমোথেরাপি কিভাবে কাজ করে, হাউ ডাজ কেমোথেরাপি ওয়ার্কস। কেমোথেরাপির কিছু সাইড ইফেক্ট আছে, এই সাইড ইফেক্টগুলো কি এই যে এখানে আছে, সাইড ইফেক্টস অফ কেমোথেরাপি। তারপরে হচ্ছে যে তোমার ফার্মেন্টেশন আছে, আমরা মানে এগুলো সবই তোমরা বুঝতে পারতেছো, এগুলো হচ্ছে মাইক্রোবসে কিভাবে আমরা হিউম্যান ওয়েলফেয়ারে তাদেরকে কিভাবে ব্যবহার করতে পারি। দেন হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফার্মেন্টেশন। স্যার আমাদের নেক্সট ক্লাস তো নেক্সট ফ্রাইডেতেই হবে। হ্যাঁ, নেক্সট ফ্রাইডে থেকে। কালকে তোমরা থাকতে হবে প্রেজেন্ট। স্যার কালকে বলতে কি স্যার শনিবার, আগামীকাল শনিবার হ্যাঁ। স্যার আমাদের ক্লাসে আমাদের শুক্রবার শনিবার দুটি। তোমরা কালকে একবার করে প্রেজেন্ট থাকো, তারপর আমি তোমাদেরকে জানাই দেবো। আসলে মানে এটা আমাদেরকে উপর থেকে জানানো হয়েছে যে শনিবারেও ক্লাস নিতে হবে। আপাতত আমি এটুকু জানি, এখন ধরো ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমরা থাকবো। একটু চেষ্টা করবো আর কি। বেশিক্ষণ কালকে এই করবো না, আমরা এগুলো আলোচনা করে ছেড়ে দেবো। তারপর হচ্ছে তোমার ফার্মেন্টেশনের পরে আসবে হচ্ছে যে তোমার এই যে বায়োফুয়েল বা বায়োগ্যাস, হ্যাঁ, মিথেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস কিভাবে আমরা মাইক্রোবসকে ইউজ করে প্রডিউস করতে পারি। তারপরে হচ্ছে যে তোমার ফার্মেন্টেশনের কমন ইউজগুলো কি, দই বানাইতে ইয়োগার্ট, তারপরে পাউরুটি বানাইতে ব্রেড, হ্যাঁ, অ্যালকোহলিক বেভারেজ, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ভালো থাকো। জি স্যার। সরি স্যার, হ্যাঁ বলো। স্যার কালকে ক্লাস তো কালকে তো স্যার সমস্যা হয়ে যাবে স্যার। আমি কি বলবো আসলে, মানে সবারই সমস্যা হবে। ধরো এখানে যে কজন আছে, আমি তোমরা যেহেতু শুক্রবারে ক্লাস করো, শনিবারে ক্লাস করো, আমাদের তো স্যার এইভাবেই শুনছিলাম যে শুধু শুক্রবারে হচ্ছে আমাদের যে ইরেগুলার ব্যাচ সেটা শুক্রবারেই ক্লাস হবে, প্রফেশনাল ব্যাচে আপনাদের সময় হয় সেক্ষেত্রে আমাদের একটা রিভিউ ক্লাস নেবেন যেটা হয়েছে সেই টপিকসের উপরে। কিন্তু নতুন টপিকস পড়ানোর ক্ষেত্রে আজকে যে টপিকটা পড়ানো হবে এইখান থেকে সামনে পড়ানোর ক্ষেত্রে সামনে শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে। এভাবেই শুনছিলাম স্যার। এটা কোথা থেকে শুনছো? তোমাকে এটা কে বলছে? এটা তো স্যার সিআরই বলছিল যে এইভাবে হবে। না, ব্যাপারটা আসলে সিআর ঠিক আছে, আর সিআর তো আমার থেকেই জানছে। মানে তোমরা যদি ইউএমএস এ কন্ট্যাক্ট করো বা ডিপার্টমেন্টের হেডকে জিজ্ঞেস করো, সবাই একই কথাই বলবে যে কালকে তোমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে ক্লাসে। হ্যাঁ, না থাকলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা হবে না, কিন্তু অ্যাটলিস্ট প্রেজেন্ট থাকতেই হবে। স্যার আমি একটু বলি স্যার, যেহেতু আমরা জব করি স্যার, হ্যাঁ আমরা যারা জব করি আমরা তো এই ফ্রাইডে ভার্সিটি ভর্তি হওয়ার একটাই উদ্দেশ্য যাতে করে আমরা ক্লাসটা করতে পারি শুক্রবার। কিন্তু সেই যদি ঘুরে ফিরে শনিবারে আমাদের ক্লাসটা নেওয়া হয় তাহলে স্যার আসলে কতটুকু নিয়ম থাকবে? সবই ঠিক আছে, মানে এই জিনিস আসলে কে কাকে বুঝাবে? আসলে আমি তোমাকে বুঝাবো? না স্যার, আমি তাহলে ডিপার্টমেন্ট হেডের সঙ্গে কথা বলবো, কেউ প্রতিবাদ না করলেও আমি একা করবো স্যার। আমিও করবো। তোমাদের অবশ্যই রাইট আছে প্রতিবাদ করার। তোমরা যে শর্তে ভর্তি হয়েছো ভার্সিটিতে যে শুক্রবারে ক্লাস করবো, শনিবারে ক্লাস করবো, আমরা মূল নীতি ধরেই কথা বলতেছি। তারা হচ্ছে ইনস্ট্যান্ট একটা আপৎকালীন নীতি নিয়ে কথা বলছে। নিত্য শুক্রবারে আমাদেরকে স্যার ক্লাস করতে বলছে না, বলছে প্রেজেন্ট থাকার জন্য বলছে। শুক্রবারে না, শনিবারের কথা। শনিবারের কথা, হ্যাঁ শনিবারের কথা বলছে। আর স্যার তো বেশি কিছু পড়াবে না, জাস্ট আমি ডিপার্টমেন্টের হেড স্যারের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে। স্যার বেশি কিছু না পড়ালে তাহলে শনিবারের দরকার নাই, কারণ আমি তো ডিউটিতে থাকবো, আমি কিভাবে জয়েন হব?